সুপ্ত বিপদের আভাস পেলেও দীর্ণ রইল সেজুতি। কণ্ঠের সাহস এনে বলল, আমাকে হুমকি দিয়ে লাভ নেই রুদ্র রোশন চৌধুরী। আমি আপনাকে ভয় পাই না। রুদ্র ভুরু বাঁকায়। তাই? সে যদি গুটিয়ে গেলেও ধরা দিল না। মুখের উপর বলো, হ্যাঁ তাই। সে যদি গুটিয়ে গেলেও ধরা দিল না। মুখের উপর বলো, হ্যাঁ তাই। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার এত রাগ হচ্ছে কিসের জন্য? এসালুমে গিয়েছি তাই, নাকি আপনার লুকোনো সতী জেনেছি তাই? রুদ্র সঙ্গে সঙ্গে হকচকানো কাণ্ড ঘটালো একটা। ক্ষোভে নিজের বুকের কাছে টেনে চিপে ধরল ওকে। সে যদি প্রথম দফায় ঘাবড়ে গেলেও এসবের অভ্যাস হয়েছে এখন। রুদ্রের উষ্ণ শ্বাসে তার কোমল মুখমণ্ডল পুড়ে যাওয়ার জোগাড় হয়। রুদ্র খুব ঠান্ডা হতে কড়া কণ্ঠে বলল, সত্যি জেনেছেন বলে নিজেকে অনেক কিছু ভাবছেন, তাই বলে রুদ্রর একটা আঙ্গুলের ক্ষমতার কাছেও আপনি যে কিচ্ছু না সেটাও ভুলে যাচ্ছেন। আপনার জায়গা যদি অন্য কেউ হতো, এতক্ষণে তার কী হাল আমি করতাম ভাবলেও শিউরে উঠতেন। সে যদি শুধুমাত্র আরিশাদের বোন বলে প্রতিনিয়ত রেহাই দিচ্ছে আপনাকে। এই ছাড় দেওয়াটাকে ভুলেও আমার দুর্বলতা ভেবে বসলে ইউ আর অ্যাবসোলিউটলি রং। তুখোর হুমকি দিয়ে হেসে ফেলল সেজুতি। রুদ্র বিস্মিত হয়, তার আগুন ঝরা দুই চোখে চোখ রাখল সেজুতি। নির্ভীকে আড়ালো। এত ক্ষমতা দিয়ে কী লাভ মিস্টার রুদ্র রোশন চৌধুরী? যে ক্ষমতা নিজের মাকে সুস্থ করতে কাজে লাগে না, দিন দুপুরে গুলির আঘাতে লুটিয়ে পড়তে হয় মাটিতে, অমন ক্ষমতাবানের কোনো মূল্যই আমার কাছে নেই। রুদ্র স্তম্ভ বাকরুদ্ধ হতবাক বনে রইল শুধু। সে যদি বোঝাতে গেলে, আমি কিন্তু অ্যাসাইলামে আপনাদের ক্ষতি চাইতে। আচমকা কোথা হতে দৌড়ে এলো রিমি। ওর পদধ্বনিতে চমকে উঠল দুজন। রিমি ওদের দেখেই দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে চেয়ে থাকে। রুদ্র বিদ্যুৎ বেগে সেজদিকে ছেড়ে দিল। ঝটপট দূরত্ব বাড়িয়ে সরে দাঁড়ালো। রিমির পরপরই দুরন্ত কদমে হাজির হলো রূপসা। ছোটাছুটি খেলছিল ওরা। সে যদি মহাবিরক্ত হলো দুটোর উপর। আর সময় পেল না আসার। আর একটু হলেই তো রুদ্রকে সবটা বুঝিয়ে বলতে পারত। রিমি তখনও প্রকট চোখে তাকিয়ে একবার সেজদিকে দেখছে, একবার রুদ্রকে। রূপসহ ছোটোখাটো ভিমড়ি খেয়েছে। এখানে ওদের দুজনকে এরকম একান্তভাবে আশা করেনি। সেও ভুরুকুচকে বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু সময় দিল না রুদ্র। জুতোর মসমস শব্দ তুলে তড়িঘড়ি কদমে প্রস্থান নিল। রূপসা সেজুদির নিকটে এসে বলল, আপু তুমি এখানে কি করছিলে? তোমাকে যে বড় মামি গুরু খোঁজা খুঁজছেন জানো। রিমি তখনও চুপ। সেজুদি একবার ওর দিকে চাইল। এই ছোট্ট মেয়ে কি বুঝেছে আল্লাহই জানে। এখন কারো কাছে গিয়ে উল্টাপাল্টা কিছু বললেই সর্বনাশ। ভাগ্যিস রূপসা ওদের ওভাবে দেখেনি। রিমিটা অবশ্য একটু বোকাশোকা। সে যদি বেশিক্ষণ এ নিয়ে ভাবল না। মা খুঁজতে শুনে নিশ্চুপ চলে গেল। একমাত্র আফিকাবাদে প্রায় প্রত্যেকে হাত ভরে মেহেন্দি পড়ল সেদিন। ওনার এসব রংচং পছন্দ নয়। মোনারাও চাইছিলেন না, কিন্তু মেয়েদের জোড়াজুড়িতে হার মেনেছেন। আরিশা হাতে বড় বড় করে অব্রর নাম লেখা। ডিজাইনটা হয়েছে মনোপুত। এর মধ্যে একটা অদৃশ্য কাণ্ড ঘটে গেল। সে যদি যখন ডান হাতে মেহেন্দি পড়ায় ব্যস্ত, তখন টুং করে ফোনে একটা মেসেজ আসে। সে যদি আলো জ্বলা স্ক্রিনের দিকে চাইল। রুদ্র নম্বর দেখতে তাড়াহুড়া ইনবক্স করল। আপনাকে আমি পরে দেখে নিছি, ভাববে না এ তো সহজে ছেড়ে দিব। তর্জনী সে যদি ভয় পাওয়ার বদলে হেসে ফেলল। হঠাৎই কেন যেন রাগী অহংকার লম্বা চড়া লোকটাকে ছোট্ট এক বাচ্চা বলে মনে হলো ওর। তখন এসব বলতে না পেরে এখন মেসেজে পাঠালো। দুষ্টু সেজতির মাথায় গুরুতর বিষয়টা নিয়েও প্রকাণ্ড এক দুষ্টুমি ভর করলো অমনি। সন্ধ্যার পর যখন একটা নাচ গানের প্রোগ্রামের আয়োজন করা হয়, বিয়ে বাড়ি হৈহুল্লোড়ে মেতে ওঠে। প্রত্যেকে যখন ব্যস্ত, সেথায় একটা সুবর্ণ সুযোগ লুফে নিল সেজুতি। হন্যের চোখ রুদ্রকে খুঁজল সে। একটা সময় পেয়েও গেল। সে সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় ঘাপটি মেরে বসে। ফোন ঘাটছে না, কথাও বলছে না। পায়ের উপর পা তুলি মেঝের দিকে তাকিয়ে শুধু। ভীষণ রাগে টকবগে শরীর, চিবুক মটমট করছে। মুখ দেখে বোঝা যায় কারোর উপর চরম ক্ষেপে সে যদি বুঝতে বাকি নেই সেই কারোটা নির্ঘাত ও। তখন ওর পুরোপুরি রাগ ঝাড়তে না পারায় এমন সাপের মতো ফোঁসফোঁস করছে। এই লোক। সে যদি ঠোঁট চেপে হেসে সবার মধ্যে থেকে উঠে গেল। রুদ্রকে বিরক্ত করে আরও খেপানোর একটা আশ্বাদ বুদ্ধি এঁটেছে মাথায়। চারপাশে এত লোক, এখন রুদ্র চাইলে ওকে কিচ্ছু বলতে পারবে না। সে এগিয়ে দাঁড়ালো ওর সামনে, টেনে টেনে ডাকলো, স্যার।
রুদ্র চোখ তুলল, কপালে প্রগাঢ় ভাঁজ। সেজদিকে দেখে মোটমোটে চোয়াল কঠোর হলো আরও। অথচ মিটি মিটি হাসলো মেয়েটা। রুদ্র ভুরু বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে চায়। যে মেয়ে একটু আগেও নাম ধরে সম্বোধন করলো অমন, হঠাৎ স্যার বলে ভদ্রতা দেখাচ্ছে কেন? রুদ্র আশপাশ দেখে বাড়ির সবাই চারপাশে ছড়িয়ে থাকায় অ্যাসাইলাম নিয়ে কথা তুলল না। সে যদি ফের ডাকলো, স্যার। অন্য দৃষ্টিতে চাইল রুদ্র, কণ্ঠ যথাসম্ভব গম্ভীর রেখে বলল, হোয়াট? সে যদি কিছু বলল না, শুধু মেহেদি পরা রাঙা হাত দুটো বাড়িয়ে ধরল ওর সামনে। রুদ্র দেখলো, তবে বুঝলো না কিছু। প্রশ্ন নিয়ে আবার তাকালো ওর মুখে দিকে। সে যদি হৈ হৈ কণ্ঠে বলো, মেহেদি পরবেন স্যার? এই দেখুন আমি কি সুন্দর করে পড়েছি। রুদ্র হোঁচট খেলো, কিছুক্ষণ ভ্যাবাচ্চাকা খেয়ে তাকিয়ে রইল। চেহারার অবস্থা দেখে সে যদি পেট ফেটে আসছে হাসিতে। বলল, অবর ভাইয়াও আপুর সাথে ডিজাইনের ম্যাচিং করে হাতে মেহেদি পড়েছে। আপনি না হয় ওনার একমাত্র ভাই, আপনার হাত খালি থাকলে কি ভালো দেখায়? নিয়ে আসবো স্যার, আমি কিন্তু খুব ভালো মেহেদি পরাতে পারি, দেব পরিয়ে? রুদ্র উত্তর খুঁজে পেল না, সে কি না মেহেদি পরবে। সে যদি এমন মস্করা কুলকিনারা করতেই বিপন্ন হয়ে পড়ল মাথাটা। আনবো স্যার? রুদ্র ধাতস্থ হলো, ফের চটে গেল, কটমটে কিছু বলতে গেল, যেই তখনই তাদের পাশ কাটালো কজন লোক। রুদ্র গিলে ফেললে কঠিন কথা, চোখ বুজে শান্ত বলল নিজেকে, মিস সেজুতি, আই ফিল সো ডিস্টার্ব, উইল ইউ লিভ মি অ্যালোন? সেজুতি মনে মনে বলল, ওহ, আপনাকে অ্যালোন থাকতে দিলে তো মজাটাই শেষ। আপনি এখন আমাকে কিছু বলতে পারবেন না, বুঝেই তো জ্বালাতে আসা। সে যদি হাত গুটিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কপাল কুঁচকে বলল, স্যার আপনি কথায় কথায় এত ইংরেজি বলেন কেন, বাংলা বলতে পারেন না? রুদ্র গরম চোখে চাইল। সে যদি মিনমিন করে বলল, না মানে যে ভাষার জন্য এত বড় আন্দোলন হলো, রফিক শফিক জব্বার বরকত শহীদ হলো, একটা মস্ত বড় শহীদ মিনার বানানো হলো ঢাকায়, প্রত্যেকবার গাছে লক্ষ লক্ষ ফুল সেখানে খালি পায়ে গিয়ে দিতে হয়, সেই এত কষ্টের ভাষা না বলে আপনি কেন ইংরেজি বলেন স্যার? বাংলা বলুন, বাংলা। এই আমার মতো খাঁটি শুদ্ধ বাংলা, আহ কি শান্তি, একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় এই ভাষায়। রুদ্রর আর সহ্য হলো না, প্রচণ্ড রাগে মুঠো করলো হাত। সে যদি ভীত হয় খানিক, এখন কি এই লোক ঘুষি মেরে ওর মাথা ফাটাবে নাকি? রুদ্র দাঁত চেপে বলল, সে যদি, আমি আপনাকে যেতে বলছি। সে যদি আনন্দ চিত্তে বলো, এই তো আপনার মুখে বাংলা চলে এলো। দেখলেন স্যার, আমার কি গুণ, আপনার মতো দেশি ইংরেজিকেও কি সুন্দর এটুকু সময়ে বাংলা ফিরিয়ে এনেছি। রুদ্র ধরে বসে। সে যদি তার পাশে চেয়ারে বসলো, বিজ্ঞের হাবভাব করে বলল, স্যার আমার মনে হয় আপনার আমার কাছে ছোটোখাটো একটা বাংলা ক্লাস করা উচিত। আপনি শিখবেন, আমি শেখাবো, আপনি ভুল করলে শুধরে দেব। আরে স্যার আপনি জানেন না, আমি বাংলায় সব সময় 90% মার্ক পেতাম। আমি তো, বাকিটুকু বলার আগেই রুদ্র সশব্দে চিৎকার ছুড়ল, শাট আপ! এক চিৎকারে পাল্টে গেল পরিবেশ। বাড়ির সদস্যরা গোল চোখে চাইল এদিক। রুদ্র পাশে চাইতেই ঝাটকা খায়। সে যদি নেই। সে চারপাশে দেখল, সবাই এইভাবে চেয়ে রেখে বিব্রত হলো খানিক। অব্র রীতিমতো উঠে কাছে আসে, চিহ্নিত গলায় শোধায়, ভাই এনিথিং রং? রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভেজালো, অস্বস্তি সমেত বলল, নো। এভাবে কাকে ধমকালে? রুদ্র বলল, ফোনে কথা বলছিলাম, তুই যা, এনজয় কর। অভ্র এক বাক্যে মেনে নেয়, তার ভাইকে সে চেনে। রুদ্র এরকম বকাঝকা কাউকে না কাউকে সবসময় করেই। সাথে সাথে স্বাভাবিক হলো সবাই। এত বড় ব্যবসায়ী, হয়তো ব্যবসায়ী কোনো ব্যাপার স্যাপারই হবে। তারা ফের ব্যস্ত হলেন নাচ গানে। পিলার ঘেঁষে দাঁড়িয়ে সেজেতি, মুখ চেপে হাসছে সে। রুদ্র যখনই গগনবিদারী চিৎকার ছুড়েছে, তখনই যান বাঁচাতে টুপ করে লাফিয়ে পড়ে এসেছিল। কিন্তু এর টসটসে রোগী চেহারাটা দেখে এখনো হাসি থামছে না ওর। রুদ্র মাথা ব্যথা শুরু হয়, দু আঙ্গুল দিয়ে কপাল চেপে হাঁটুর উপর ঝুঁকে আসে। সে যেদিকে একটু বেশি লাই দিয়েছে। কত বড় সাহস, তার সাথে ফাজলামো! হাতের নাগালে আসুক একবার। হঠাৎই ফোনের টুং শব্দে মাথা তুলল। সে যদি লেখা নম্বর থেকে মেসেজ দেখে মেজাজটা আরও চটে গেল। কি লিখেছে এই মেয়ে মেসেজে? চেক করতে গিয়ে পূর্ণবার থমকালো। রুদ্র, মেহেন্দি পড়লে বলবেন কিন্তু। রুদ্র রেগে মেগে আশেপাশে তাকালো, সেদিকে খুঁজছে এক কথায়। একটা সময় দূরে পিলার ধরে দাঁড়ানো দেখলো ওকে,
চোখাচোখি হতেই সেজুতি ফিক করে হেসে দেয়। রুদ্র তেড়ে উঠতেই নিতেই বাচ্চাদের মতো ছুট লাগায় সেকেন্ডে। রুদ্র ভরকে চেয়ে রইল, চোখ মুখ কুঁচকে ভাবলো, এই মেয়ে কি জন্ম থেকে পাগল? তখন রাত, ঘড়িতে 11টা পার হলেও রমরমা অনুষ্ঠান তখনও চলছে। নাচ আর গানের মাতামাতির সন্ধ্যা থেকেই। ওদিকে এমন আয়োজন আর লোকজনের মাঝেও তককে তকে চলছে রুদ্র। একটিবার সেজুদিকে নাগালে পাওয়ার তীব্র চেষ্টা ওর, কিন্তু সে যে গভীর জলের মাছ, ধরা সেজুতে দিলই না। সারাটা সময় পরিবারের কারোর না কারোর বাহু জাপটে রইল। গতদিনের মতো একা থেকে রুদ্রকে সুযোগ বানিয়ে দেওয়ার ন্যায় বেকুব সে নয়। ওকে একবার হাতে পেলেই রুদ্র যে চিবিয়ে খাবে সেসব তার জানা। সেজুতির ডানে বামে রিমি আর রূপসা বসে, তাও মেয়েটা উসখুস করছে বড্ড। ওয়াশরুমে যাওয়ার ডাক পড়ছে আরও আগে, কিন্তু রুদ্র ভয়ে নড়তেও পারছে না। এখান থেকে উঠে গেলেই দেখা গেল রুদ্র হঠাৎ সামনে এসে পড়ল। তারপর হাওয়ার গতিতে টেনে টুনে নিয়ে গেল শাস্তি দিতে। না, এই লোকটাকে বিশ্বাস নেই। স্টেজে তখন আরিশা আর অব্র কাপল ডান্স চলছে। বাড়ি বড় থেকে ছোট সবাই উপভোগ করছে ভীষণ। বরপক্ষের কাজিনা নাচে গানে বেশ পটু, মোটামুটি সবাই অংশ নিয়েছিল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছে সেজুতি, এখানে যারাই আছে সবাই রুদ্র নানা বাড়ির আত্মীয়। ওনার দাদু বাড়ির কেউ নেই কেউ। তবে এ নিয়ে বিশেষ কারো মাথা ব্যথা না থাকায় সেও ভাবল না অতটা। সব কিছু ভালোই চলছিল, আরাময় শান্তিতে। তন্মধ্যে হঠাৎই রিমি প্রদত্ত একটা খবরে সেজুতির বিষম ওঠার জোগাড় হয়। মেয়ে পক্ষে কার কার পারফরমেন্স হবে তার একটা লিস্ট ইঙ্কারের হাতে জমা দিয়েছে ওরা। হোস্ট অব্র ঘনিষ্ঠ এক বন্ধু, আর সেই লিস্টে পাকামো করে সেজুতির নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেজুতি থ মেরে বসে রইল কথাটা শুনে। ভেতরে ভেতরে ছোট্ট আট্ট অ্যাটাকও হলো সবেগে। মেহেন্দি আর সঙ্গীত যে একই দিনে হবে সেটা যে জানা ছিল না আগে। তার উপর প্রোগ্রাম যে রুদ্রদের বাসায় হবে এই খবর তো আরই জানতো না। ধরে রেখেছিল সব ওদের বাড়িতেই হবে, সে অনুযায়ী নাচ ও রিহার্সাল করে রেখেছিল মেয়েটা। কিন্তু এখন এখন যদি কেউ ওর নাম ঘোষণা করে দেয় কি হবে? রুদ্রের সামনে কিভাবে নাচবে? আজকাল যাকে দেখলে অন্তপটে কুষ্টার সুরজ সদর্পে হানা দেয়, তার সামনে হাত পা ছুড়ে নাচা যায় নাকি? রূপসা তখন স্টেজের দিকে এগোয়। ওর পারফরমেন্স এখন। চেহারা ফাঁকা হওয়ায় একটু বাদেই সন্ধ্যা এসে পাশে বসলো সেজুতির। ওকে দেখে সেজুতি আরও শক্ত হয়ে রইল। চোরের ন্যায় ভাব করে মুখ ঘুরিয়ে রাখলো আরেক দিকে। তখন সন্ধ্যার ছবি তুলতে গিয়ে পালিয়ে এসেছিল, এখন আবার সে নিয়ে কিছু না বলে হয়। তৎক্ষণিক সন্ধ্যা চাপা কণ্ঠে ডাকলো, এই সেজুতি, তোর সাথে আমার একটা কথা আছে, একটু শুনবি? সেজুতি ভুরু কুঁচকে চাইলো, এ তো ফিসফিস করে কথা বলছে কেন এ? কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? সে যদি মাথা নাড়ল দুপাশে, কিছু না, কি বলবে? সন্ধ্যা চারপাশ দেখলো একবার, আস্তে করে বলো, এখানে বলা যাবে না। আয় আমার সাথে। সে যদি অবাক লাগে, সন্ধ্যার হাবভাব কৌতূহলী, অগাত্যা উঠে চলো ওর পেছনে। মেয়েটার চোখ মুখ দেখে আর কথা শুনে তো মনে হচ্ছে না এখনও ছবি তুলবে বলবে। নিশ্চয়ই সিরিয়াস কিছু ঘটেছে, না হলে এভাবে এক্ষুনায় যাওয়ার কি দরকার? সে ভিড় ছড়িয়ে একটু আলাদা জায়গায় দাঁড়ালো। সে যদি থামলো পেছনে। সন্ধ্যা ইশারায় আরও ঘনিষ্ঠ হতে বলল। সে যদি অমনি ছটপটে কণ্ঠে বলল, কি হয়েছে বলো তো আপু? কি এমন কথা বলবে যার জন্য এখানে আসতে হলো? সন্ধ্যা ফের আশপাশ সতর্কভাবে দেখে চাইলো ওর দিকে। পরপর হঠাৎই লাজুক লাজুক হাসলো। নিচের দিক চেয়ে বলল, আমার না বলতে অনেক লজ্জা লাগছে। সে যদি তন্ডা খেলো। সন্ধ্যার লজ্জা দেখে মনে হচ্ছে প্রেমের প্রস্তাব দিতে এনেছে ওকে। লজ্জা পাওয়ার কি আছে আপু? বিষয়টা বুঝতে নির্বোধ বনে চেয়ে রইল কিছুক্ষণ। সন্ধ্যা হাসছে মিটিমিটি, লালচে চেহারা আরও রক্তাভ লাগে। সে যদি প্রচণ্ড বিরক্ত হয়ে বলেন, কি বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আহা, অমন করছিস কেন? বলছি। পরপর একটু দম নিয়ে বলো। সে যদি, হয়েছে কি বলতো, তুই তো জানিস আমি তুই ছাড়া এত ভালো আর কারোর সাথে মিশি না। সে অধৈর্য হয়ে বলল, হ্যাঁ তো, উহ, পুরো কথা তো শুনবি। তারপর থেমে থেমে বলো, আসলে আমার না অব্রর ভাইয়ার ওই ভাইটাকে খুব ভালো লেগেছে, তুই একটু বিষয়টা ম্যানেজ করে দিবি। সে যদি হোঁচট খেলো শুনে বিলম্ব নজরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। এই মেয়ে বলেটা কি? নিশ্চিত হতে শোধালো, অব্র ভাইয়ের কোন ভাইকে ভালো লাগে ঠিক বুঝিনি আমি। সন্ধ্যা কপাল কুঁচকায়,
কটা ভাই ওনার? একটাই তো। ওই তো তোর বস রুদ্র, উনি। বিস্ময়ে সেজদির ঠোঁট ফাঁকা হয়ে বসে, বিভ্রান্তিতে চোখ ঝাপটালো কয়েকবার। এই মেয়ের পছন্দ করার আর লোক পায়নি? ওই রকম একটা রাগী বদমেজাজি অহংকারী লোকের মধ্যে কি দেখলো? সন্ধ্যা আনন্দ চিত্তে জানালো, ওনাকে প্রথম দেখে খুব ভালো লেগেছে আমার, কিন্তু কথাটা কাকে বলবো বুঝতে পারছিলাম না। পরে দেখলাম তোর সাথে ওনার বেশ ভালো সম্পর্ক, কাল ভালোই তোর সাথে কথাবার্তা বলছিলেন, তাই ঠিক করলাম তোকেই বলি। তুই একটু আমার হয়ে ওনাকে বলে দে না, আমি ওনাকে পছন্দ করি। না পছন্দ না, মনে হয় ভালোইবাসি। আই থিঙ্ক আই লাভ হিম। বলে দে না প্লিজ। সন্ধ্যা গুরুতর ভঙ্গিতে অনুরোধ করলো। পাথরের মতো দাঁড়িয়ে আছে সেজুতি, নড়ছে না, পলক পড়ছে না চোখে। তবে সন্ধ্যার কথা শুনে মাথাটা ভো ভো করে ঘুরছে। ওর সাথে কি না কি রুদ্র রোশন চৌধুরী ভালো সম্পর্ক। এই কথা কি হাসির না কান্না? কার লোকটা কথা বলেছেন ঠিক, কিন্তু কি কি যে শুনেছেন সে তো শুধু ওই জানে। তাছাড়া সব জেনে বুঝে অমন লোকের সাথে নিজের বোনের লান করিয়ে দেওয়া যায়? সন্ধ্যা তো চেহারায় পটেছে, কিন্তু লোকটার ভেতরে আসল রূপ যে ওর মতো কেউ জানে না। এখন যদি মেয়েটাকে মানাও করতে যায় উল্টোপাল্টা ভেবে বসবে নিশ্চিত। কত হলো তার বড় ফুপির মেয়ে যে। সে যদি কি স্তম্ভের ন্যায় ঠায় দাঁড়ানো দেখে হাত ধরে ঝাঁকালো সন্ধ্যা, কণ্ঠ ব্যগ্র। কী রে কিছু বল। সে যদি অসহায় চোখে চাইল। কি বলবো আমি? কি বলবি মানে? এতক্ষণ তোকে কি বললাম তাহলে? গিয়ে বল না ওনাকে। সে যদি চোখও বিকট করে বলো, এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি বল, যা না। সে ঘোর আপত্তি জানিয়ে বলল, না না, মাথা খারাপ, আমি এখন কিছুতেই পারবো না। সন্ধ্যা ভুরু বাঁকায়। কেন? সে যদি ঠোঁট চাপড় নিচের। এখন এই মেয়েকে কি করে বোঝাবে রুদ্রর সাথে তার বাঘহরিণের সম্পর্ক চলছে? এই মুহূর্তে সে মানুষের সামনে পড়ারও আতঙ্ক। সন্ধ্যা সূচক শব্দ করে বলো, এ তো কী ভাবছিস বলতো? ও আচ্ছা, বুঝেছি, তুই মামা মামির কথা ভাবছিস। আরে ওনারা জানতেই পারবে না। ওই দেখ উনি একা একা দাঁড়িয়ে ফোন টিপছেন। এটাই সময়, লক্ষ্মী বোন আমার। এখনই যা প্লিজ। সে যদি হ্যাঁ না রাগ কারক আগেই সন্ধ্যা ওকে এক ধাক্কা মারল রুদ্র দিকে। হুমড়ি খেয়ে পড়তে নেওয়া সামলায় মেয়েটা। পেছনে ঘুরে সন্ধ্যা দিক রুষ্ট চোখে চাইল, অথচ সেই মেয়ের পাত্তাই দিল না তার দৃষ্টির। উল্টো হাত আর চোখ নাড়িয়ে ইশারায় বলল, যা। দীর্ঘশ্বাস ফেলল সেজুতি, বুকে হাত দিয়ে একটু সাহসী বানালো নিজেকে। আজ রুদ্রকে না বলা অবধি সন্ধ্যা তাকে ছাড়বেই না। সে বিড়বিড় করলো, ঝান্টু বাম একটা। নিরুপায় সে পিলপিল কদমে রুদ্র দিকে এগালো। তারপর কাছাকাছি পৌঁছানোর পূর্বে আচমকা এক লোক এসে দাঁড়ালো সেখানে। রুদ্রর সাথে কথা বলার ব্যস্ত হতেই সে যদি স্থন উল্টো ঘুরে গেল। সন্ধ্যা অধীর নজরে চেয়েছিল এত সময়। সে যদি ঘুরতেই বিদিষ্ট হয়ে আবার ইশারা করলো। এ তো তাড়া দিচ্ছে। সে যদি রাগ হলো, টু শব্দ করলো না, দাঁতে দাঁত চেপে আবার ফিরে চাইলো রুদ্র দিকে। লোকটা অনেকক্ষণ অনেক কথা বলে একটা সময় চলে গেলেন। সে যদি রুদ্রের পিঠের নিকট এসে দাঁড়িয়েছে কেবল। রুদ্র দেখেনি ওকে। কথাবার্তা শেষ করে হঠাৎ পেছন ফিরল সে। হুট করে মুখামুখি হওয়াতেই সংঘর্ষ হলো গতিতে। উচ্চতায় দীর্ঘ মানুষটার সঙ্গে ঠকে গেল সেজদির নাক। ভরকে মস্কে উঠল দুজনেই। সে যদি নাক চেপে পিছিয়ে আসতে নিলেই খপ করে রুদ্র হাত চেপে ধরে। এবার আগে থেকেও হকচকালো সেজতি। গোল চোখে একবার কবজির কাজটা দেখল। রুদ্র বাঁধনিত শক্ত, চাইল তার পালানোর পথ বন্ধ। তবে শীর্ণ রুহুটা ছলাৎ করে বের হয়ে মাটিতে লুটোপুটি খেল সজোরে। নেত্র সম্মুখে সতুন ও রুদ্রের বদনে ডজনখানেক বাঁশঝাড় দেখছে সেজতি। রুদ্র ক্রুদ্ধ হাসল, চোখ গুটিয়ে বলল, কোথায় যাবেন এবার? অনেকক্ষণ ধরে হাইড অ্যান্ড সিক খেলছিলেন, আপনি নাকি আমাকে ভয়ই পান না? তাহলে তো লুকোচুরি কিসের মিস সেজুতে? সেজুতি ভয়ে আড়ষ্ট, শঙ্কিত লোচনে একবার ঘাড় ঘোরালো সন্ধ্যার দিকে। রুদ্র হাত ধরে কি হাবিজাবি ভাবছে কে জানে। সে মেয়ের কপালে স্পষ্ট ভাস্করখানা ওইটুকু দূর থেকে পরিষ্কার বোঝা গেল। কান সজাগ করে তাক করে ওদিকেই। ওদের কথা শুনতে না পেলেও শোনার প্রখর চেষ্টা করলো সে। সে যদি কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রুদ্র হাত ধরে ঝাঁকালো। নড়ে উঠল সে, হুঁশ হারিয়ে হড়বড় করে বলে বসল, আই লাভ ইউ। চমকে চাইল রুদ্র, মুহূর্তেই ঢিলে হলো বাঁধন। চোখে মুখে বিস্ময়ের ভেলকি, কণ্ঠমন অবিশ্বাস নিয়ে শুধালো, কি?
কি বলার ধরনের সেজুতে জ্ঞান ফিরল যেন, কেবল কি বলে বসেছে খেয়াল হতে মূর্ত বনে। দু হাতের ঠোঁট চেপে ধরল, ভীষণ বিমূঢ়তায় চোখ কোটর ছাড়িয়ে আসবে ভাব। রুদ্র তখনও তাণ্ডব হয়েছে, পুরো ভুরু দুটো ছড়িয়ে গেছে দুদিকে। সেকেন্ডে খানিক চুপ থেকে খুব আস্তে বলল, কি বললেন? সেজুতির আদল সংকীর্ণ, কুষ্ঠের হাসপাপ করতে করতে ধীরে সুস্থে হাত সরালো মুখ থেকে। ইজ্জতে দফা রফা ঠেকাতে কাঁদো কাঁদো গলায় বলল, সরি, আসলে হয়েছে কি, আমি আসলে। রুদ্র ছোট চোখ আরও ছোট হয়ে আসে। সে যদি মাথা নোয়ায়, চিবুক গিয়ে পৌঁছালো গলায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সাহস হলো না। উল্টো ঘুরে ছুটতে যেতে আবারও বাদ সাধল রুদ্র, আবারও বাম হাত টেনে ধরল ওর। সে যদি কাচুমুচু করে ভুরু উচালো, কোথায় পালাচ্ছেন হিসাব চোকার আগে? ইঙ্গিত বুঝে ফেলল সে যদি। ঠান্ডা যুদ্ধের আবাসে নিশ্চয়তার ন্যায় চাইল। এরকম একটা লোকের সাথে যুদ্ধে নামা যে ভয়ানক ব্যাপার স্যাপার। পরাজয় সুনিশ্চিত যেন কোনো মতে এই লড়াইয়ে নামা যাবে না। সে যদি নিজেকে বাঁচাতে আরও করুণ বানালো চোখ মুখ। যদি একটু দয়া হয় লোকটার মনে। রুদ্র হা করল কিছু বলতে। এর আগে স্টেজ থেকে পুরুষলিয়া কণ্ঠে সেজুরির নাম ঘোষণা হয়। পারফরমেন্সের সময় তার। রুদ্র ভুরু কোচকাল ওর নাম শুনে। সাথে সে যদি এক দৌড়ে চলে গেল ওদিকে। গান বাজছে সিস্টেমে, আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে স্টেজে নাচছে সেজুতি। ঠোঁটে হাসি থাকলেও ভেতর থেকে প্রচণ্ড লাজে অর্ধেক সে। নাক বরাবর রুদ্র দাঁড়িয়ে, ওদিকে তাকানো, না চাইতে ওর সাথে বহুবার চোখাচোখি হয়েছে সেজুতির। এই যে এখনও হচ্ছে, চাইবে তাকাবে না, দেখবে না ওকে, অথচ বেহায় নজর ছুটছে সেদিকেই। রুদ্র একই রকমই চেহে, চাহনি সরানোর লেশমাত্র আগ্রহ দেখা যাচ্ছে না। ওকে দুটো অবিচল, তাতে মুগ্ধতা না আকর্ষণ সে যদি জানে না। সে খুব কষ্টে নিজেকে ঠিকঠাক রাখতে ব্যস্ত। একটা সময় নাচ শেষ হয়, সবার করতালির বর্ষণ পড়ে। সে যদি নাজুক পায়ে স্টেজ থেকে নেমে আসে। চমৎকার নৃত্যশৈলীর দরুণ বাহাবা কুল্লায় সকলের, অথচ কুণ্ঠাভাব তখনও বহল হৃদয়ের চেহারায়। আত্মীয় স্বজন সবার সামনে বহুবার নেচেছে সে। রুদ্রদের একবারই ভরা আত্মীয়দের সামনে হয়তো প্রথমবার, কিন্তু সবাইকে ছাপিয়ে শুধুমাত্র ওই মানুষটাকে লজ্জা লাগছে ওর। চোখাচোখি হতে জেঁকে বসেছে প্রবল জড়তা। একটু একা হতে সন্ধ্যা আবার সেজদের হাতখানা লুফে নিল, টেনে নিয়ে চলল সেই এক কোনায়। আকুল ব্যগ্রচিত্তে শুধালো, বলেছিলি? সেজদে দুদিকে মাথা নাড়ল। সন্ধ্যা আত্মনাদ করে বলল, কি বলিসনি? তাহলে তোকে পাঠালাম কি করতে? সে যদি দুঃখী চেহারায় চাইল, এতটুকুতেই এমন প্রতিক্রিয়া, অত সে যে ওর কথা বলতে গিয়ে বেপাশে আই লাভ ইউ বলে এসেছে, এটা শুনলে মেয়েটা নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। সন্ধ্যা হতাশ কণ্ঠে বলল, বুঝেছি, তোকে দিয়ে আসলে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। সে আগ্রহ ভরে শোধালো, কি করবে তুমি? সন্ধ্যা খটখট করে উঠল। মৃদু ধমকে বলো, তুই চুপ থাক, একটা কাজও ঠিক করতে পারিস না। তোকে কিছু বলবই না, যা তো এখন। তবে ওকে যেতে বলে সে নিজেই চোটপাট দেখে প্রস্থান নেয়। সে যদি আশ্চর্য না হয়ে পারল না। সন্ধ্যা যাওয়ার দিক চেয়ে ভেঙচি কাটল, বিড়বিড় করল, নিজের কথা নিজেই বলতে পারে না, লোক ভাড়া করে, এ নাকি আবার কি করবে। আচমকা কিছু মনে পড়তে মেরুদণ্ড সোজা করে ফেলল সে যদি। মাথায় হাত দিয়ে বলো, এই রে, ওনারা যে তখন আই লাভ ইউ বললাম, উনি কী ভাবলেন? নিশ্চয় ভেবেছেন আমি ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। গেল রে, সব মান সমান ধূলিসাৎ হয়ে গেল আমার। সে যদি কপাল চাপড়ালো কতক্ষণ, পর মুহূর্তে নিজেকে সান্ত্বনা দিল ভেবে, না না, উনি কি এতটা মাথা মোটা নাকি? আমি বললাম আর উনিও বিশ্বাস করে নেবেন? অতটা বোকা উনি নন। আমি যে ওনাকে একদমই দেখতে পারি না সে তো উনি নিজেও জানেন, তাই না? ওনার মতো বুদ্ধিমান লোক ঠিক বুঝবেন এটা মুখ ফসকে বলা কথা ছিল। আর যাই হোক, সে যদি কি আর অমন অহংকারী লোকের প্রেমে পড়তে যাবে? সে যদি স্বস্তির শ্বাস নিল। হঠাৎ আয়াত এসে পাশে দাঁড়ালো ওর, হাসি মুখে বলল, তুই তো খুব ভালোই নাচিস সে যদি। তুমি কি এই প্রথম আমার নাচ দেখলে? সে মাথা ঝাঁকিয়ে জানালো, হ্যাঁ, এর আগে সন্ধ্যা ফোনই দেখছিল, তবে সামনাসামনি প্রথম। তা তুই তো ডান্স কম্পিটিশনে নাম লেখালেও পারিস। প্রথম দফায় গদগদ হলো, এবার জ্বলন্ত চোখে চাইল সে যদি। মনে হলো আয়াত মজা নিচ্ছে ওর সাথে। মিথ্যে প্রশংসা করে কি বোঝালো, সে খুবই জঘন্য নাচে। সে যদি মুখের উপর ভেঙচি কাটল। ছেলেটা ভেবাচাকা খেলো সাহসা। সে পাত্তাই দিল না, হেলে দুলে চলে গেল আরেক দিক।
ওই দিন প্রোগ্রাম শেষ করতে করতে রাত হয় অনেক। রুদ্রর বাড়ির লোকেরা খুব করে চেপে ধরলেন আমিরদের। এত রাতেও কোনোভাবেই তাদের ফিরতে দিতে রাজি নয় ওনারা। সে যদি ভেবে নিয়েছিল তার বাবা রাজি হবে না, কিন্তু ওনাদের তীব্র জোরাজুরিতে ভদ্রলোক বেশিক্ষণ মানা করতে পারলেন না। আফিকা মুখ বাঁকানো কথাতেও কাজ হলো না। তবে এক ফাঁকে মোনারা আয়েশাদের চেপে ধরলেন। আলাদা নিয়ে বেশ কড়া করে বললেন, কোনোভাবেই অব্রর সাথে দেখা করা যাবে না। মেয়েটা ঘাড় কাত করলো বাধ্যর অথচ বিরক্ত হলো সে যদি। মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। এটার কোনো মানে হয়? এখনই তো ভারী জামাকাপড় পরে সবাই কিভাবে ঘুমাবে, এই একটা প্রশ্নে মাথা হ্যাং হয়ে যাচ্ছিল ওর। কিন্তু তাও একটা সুরাহা হলো বরপক্ষ হতে, যে যতটুকু পেরেছে নিজেদের ঘরে পরার কাপড় দিয়েছে অন্যদের। শুধুমাত্র এক রাতেই তো ব্যাপার। সমস্ত ধকল শেষে শুয়ে পড়ল সকলে। রুদ্র বাড়িটা মাপে বিশাল আকার হলেও এত লোক একসাথে থাকা একটু গাদাগাদি পোহাতে হচ্ছে। সেজদিদের পক্ষে সব মেয়ে কাজিনদের এক ঘরে ঘুমাতে দেওয়া হলো। অল্প কজন বিছানায়, বাকি সবাই ঠাঁই পেল ফ্লোরে। কিন্তু এখানে থাকার জন্য আরিশাদেরকে সিলেক্ট করা হলো না। বড় নার্সের একটু কটু বাক্য শুনতেও রাজি নন মোনারা। তাই মেয়ের হাত শক্ত করে ধরে ঠিক করেছেন ওনার সাথেই ঘুমাবে। কারণ বর কনেকে বিশ্বাস নেই দেখা যাবে মাঝরাতে ঠিকই দুটোতে দেখা করতে ছুটেছে। তারপর এই খবর যদি আফিকের কানে যায়, বিয়ে বাড়ি মাথায় তুলবেন উনি। প্রথম থেকে এই একটা কথায় ভদ্রমহিলা মোড়ামুড়ি করছিলেন এ বাসায় থাকা নিয়ে। রাত প্রায় 3টার দিকে বালিশ মাথা রাখার সুযোগ পেল সে যদি। সারাদিনের বিছানায় একটু শোয়ালো, তন্দ্রাইল দ্রুত। ফরজের আজান পড়তে আচমকা ঘুম ছেটে গেল কেমন। সে যদি উঠে বসলো। গলবিল শুকিয়ে কাঠ, গলা না শুধু মনে হচ্ছে মেরুদণ্ড থেকে কলিজা অবধি সব শুকানো পুকুর। রুমের আনাচে কানাচে চোখ বোলালো সে। জগ গ্লাস কিছুই রাখা নেই। সে যদি লম্বা আহত শ্বাস নিল। এখন কি বাইরে গিয়ে পানি খেতে হবে? এই দোতলা থেকে নেমে তারপর যেতে হবে ডাইনিং রুমে। এতটা পথ একা একা যেতে হবে ভেবেই শরীর ছেড়ে দিল। পাশে সন্ধ্যা ঘুমিয়ে। সে যদি বেশ কয়েকবার ডেকেও সাড়া পেল না, বাধ্য হয়ে একলাই চলল বাইরে। টেবিলের উপর রাখা চকচকে জগটা কেবল ধরল সে যদি। গিলাসে পানি ঢালতে গিয়েই মনে হলো কোনো ছায়ামূর্তি যেন এসে পড়ল পেছনে। মুখোমুখি দেওয়াল ভেসে উঠল সেই ছায়ের স্পষ্ট অবয়ন। জগ ধরা হস্তখানা ভয়ে থরথর করে উঠল সেজুতির। প্রথমে মাথায় এলো ভূত বজ্জিনের কথা, তার উপরে তো বিরাট ছায়া। নিশ্চয় হৃষ্টপুষ্ট কোনো অশুভ শক্তি হবে। সে যদি ঢোক গিলে আস্তে আস্তে অক্ষি ঘুরিয়ে পিছু ফিরল। এটুকুতে ঘাম জমেছে ললাটে। সম্মুখে একটা লম্বাটে কিছু দেখেই কলিজা ছোলাত করে ঝাঁপ দেয়। চিৎকার করতে গেল অমনি ছায়ামূর্তিটা শক্ত হাতে সদর্পে মুখ চেপে ধরল ওর, রীতিমতো ঠেসে মিশিয়ে ফেল দেওয়ালে। সে যদি জড়বুদ্ধি হয়ে আসে। চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া। মাথার উপর দেওয়াল, ডিম লাইটের ক্ষীণ আলোটা তির্যকভাবে আগন্তুকের মুখে পড়ল তখন। পরিষ্কার হলো তার সাদাটে চিবুক। সে যদি ভীতলোচন অবাক হয়ে চাইল। রুদ্রকে দেখে বিভ্রান্তিতে পড়ল তৎক্ষণাৎ। তার উষ্ণ নিঃশ্বাসে পুরোটা ঠিকরে লাগছে চেহারায়। পরপরই কণ্ঠ চেপে বলল, চেঁচাবেন না। সে যদি বোকা বোকা চোখে চেয়ে মাথা কাত করল। রুদ্র শুধালো, এত রাতে এখানে কি করছেন? সে যদি কপাল কোঁচকায়, মুখ আটকে রেখে উত্তর চাইছেন। কি বুদ্ধির বহর! চোখ দিয়ে ইশারা করলো হাত সরাতে। রুদ্র সঙ্গে সঙ্গে হাত নামালো ঠোঁট থেকে, সাথে সচেতন দূরত্ব নিয়ে দাঁড়ালো। সে যদি ওড়না ঠিক করে শ্বাস টানল জোরে জোরে। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, এমন ভাব করছেন যেন মুখ নয় গলা চেপে ধরেছিলাম। কি করেন এত নাটক? সে যদি ধাতস্থ হয়ে বলো, মুখ চেপে ধরা আর গলা চেপে ধরা তো একই, বুঝলেন? দুটোতেই নিঃশ্বাস আটকে প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু এখনও মরে যেতে পারতাম। রুদ্রের চেহারায় বরাবরের ন্যায় বিরক্তি দেখা গেল। পরাস্ত ভঙ্গিতে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল, আপনার ইউজলেস কথাবার্তা কোনো দিনই কি শেষ হবে না? জি না। পরমুহূর্তে উদ্বেগ নিয়ে বলল, আচ্ছা, আপনারা অতিথি আপ্যায়নে এরকম অপটু কেন বলুন তো? আমাদের জোর করে রেখে তো দিলেন, অথচ রুমে একটু পানিও রাখা ছিল না। থাকলে তো এখন আমাকে এত কষ্ট করে নিচে নামতে হতো না। রুদ্র অভিযোগ শুনল না বোধ হয়। তড়িৎ বেগে প্রসঙ্গ বদলালো, প্রশ্ন ছিল, অ্যাসাইলামে গিয়েছিলেন কেন? সেজুদের চেহারার রং বদলে এলো। টান টান হলো কপালের রগ। দাঁত নিয়ে নিবষ্ট চেপে ধরল অমনি। এই অভদ্রলোক ঘুরে ফিরে এই কথাটি কেন আসছে?
রুদ্র মুখভঙ্গি সিরিয়াস। উত্তর না নিয়ে ছাড়বেই না। সে যদি স্পষ্ট বুঝলো। আমতা আমতা করে বলতে চাইল কিছু, আগেই রুদ্র স্থূল কণ্ঠে সতর্ক করলো, মিথ্যে বলবেন না। সেজুতির কথাগুলো কণ্ঠ অব্দি এসে আহুতি দেয় তৎক্ষণিৎ। সে আবারও বলল, আমাকে ফলো করা বুদ্ধিটা ঠিক কার মিস সেজুতি, আপনার? সেজুতি রুদ্র ফর্সা মুখ বিহরে পূর্ণ দৃষ্টি বোলায়। বোঝার চেষ্টা করলো ওর ভাব ভাব। না, তখনকার মতো রাগ দেখা যাচ্ছে না বলে একটু সাহস পেল বুকে। মিহির স্বরে শুধালো, আপনাকে ফলো করে এসাইলমে গিয়েছিলাম সত্যি, কিন্তু জানতে চাইবেন না ওখানে গিয়ে আমি কে কে জেনেছি? রুদ্রর চোখ মুখে পরিবর্তন দেখা গেল না। না প্রকাশ পেল উত্তেজনা আগ্রহ, সামান্যতম বিচলতা। উল্টে বরকল হাসল সে। এই অল্প হাসিতেই যেন উড়িয়ে দিল সেজদের কথাটুকু। বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ালো, বলল কণ্ঠে বিদ্রুপ, তা কী রহস্য উদ্ধার করলেন ওখানে গিয়ে? সে যদি মাথা নুয়ে বলল, যদি বলি অনেক মূল্যবান কিছু জেনেছি, যেটা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে, তাহলে? তারপর চাইল ও রুদ্র প্রতিক্রিয়া বোঝার আশায়। অত সে তুচ্ছ হাসল, ভুরু নাচিয়ে বলল, তাই নাকি? তা কি এমন ব্যাপার শুনে? সে যদি সময় নিয়ে থেমে থেমে বলো, আপনার মা সম্পূর্ণ সুস্থ, উনি আদৌ পাগল নন। হুড়হুড়ে হাওয়ার বেগে রুদ্রর হাসিটা উবে গেল, ফ্যাকাশে হয়ে এলো নীরের চিবুক। ক্ষুদ্র দূর লোচনে চেয়ে দ্বিধায় ভুগছে সেজুতি। প্রশ্ন জাগলো, উনি কি আমায় বিশ্বাস করবেন?